আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 3, আর এই সিজনে রয়েছে ঘনাদা সমগ্র। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প লাট্টু। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প লাট্টু। ঘনাদা গম্ভীরভাবে বললেন, না, প্লেন নয়, লাট্টু। কোন সূত্রে আমাদের একেবারে থ করে দিয়ে ঘনাদায় কথা বললেন সেইটা আগে তাহলে বলি। পুজোর সময় দার্জিলিং যাওয়ার কথা হচ্ছিল। ট্রেনে যাওয়ার হাঙ্গামাও যত, সময়ও তত বেশি লাগে, তাই প্লেনে যাওয়ার ব্যবস্থাই ঠিক করছিলাম। ট্রেনেই হোক আর প্লেনেই হোক, ঘনাদার পক্ষে একই কথা হওয়া উচিত, কারণ আসলে পরশমেপদী হয়ে তিনি আমাদের ঘাড়ে চড়েই যাবেন। ঘাড় অবশ্য আমরা স্বাদ করে পেতে দিয়েছি, বিদেশে তিনি সঙ্গে থাকলে একটু ভালো জমবে বলে। কিন্তু প্লেনের নাম শুনেই তিনি এমন বেঁকে দাঁড়াবেন কে জানতো। গৌর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলে, প্লেনে যেতে আপনার আপত্তিটা কি? কোথায় এক রাত একবেলা ঢিকিয়ে যেতেন, তার বদলে ঘন্টা দেড়েকে সব ঝামেলা শেষ। ঘোড়াদার কিন্তু তবু ধনুক ভাঙা পণ, প্লেনে তিনি কিছুতেই চড়বেন না। অনেকক্ষণ ধরে রাজি করাবার চেষ্টা করে আমরা শেষ পর্যন্ত চটেই গেলাম। শিবু তো বলেই ফেললে, ঘনাদার বোধ হয় ভয় করে প্লেনে। ঘনাদা তার দিকে যে দৃষ্টিটা হানলেন তাতে শিবুর ভস্ম হয়ে যাওয়ার কথা, কিন্তু শিবুর বোধ হয় অ্যাসবেস্টসের চামড়া। এই দৃষ্টির সামনেও বেশ অক্ষত থেকে সে আবার অম্লান বদনে জিজ্ঞাসা করলে, প্লেনে কখনো চড়েননি বুঝি ঘনাদা? শুধু চোখের দৃষ্টিতে অপমানের উত্তর দেওয়া যায় না, তাই ঘনাদা এবার মুখ খুললেন। যতখানি সম্ভব অবজ্ঞার সঙ্গে বললেন, প্লেনে চড়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? কি দুঃখে? এবার প্রচ্ছন্ন বিদ্রুপটা শিশিরের। এর ওপর আবার একটু ফোড়ন দিয়ে গৌর বললে, অত ধীরে সুস্থে যাওয়া বোধ হয় ঘনাদার পছন্দ না। ঘন্টায় মাত্র 300-400 মাইলে কি ঘনাদার পোষায়? আহা, 300-400 কেন? শিবু প্রতিবাদ করলে, জেট প্লেন তো রয়েছে, ঘন্টায় শুনি 600 মাইলও ছাড়িয়ে যায়। ঘন্টায় 600 মাইলের ওপর শুনেও ঘনাদার মুখে যে অবজ্ঞার হাসি ফুটে উঠল, তাইতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ঘনাদা যে জেট প্লেনে চড়েছেন তার বেগ বুঝি এর চেয়েও বেশি? ঘনাদা আমাদের স্তম্ভিত করে বললেন, হ্যাঁ, কিন্তু তা জেট প্লেন নয়। জেট প্লেন নয় তাহলে অন্য কোনো প্লেন তো বটে? আমরা হতভম্ব হয়ে প্রশ্ন করলাম। কয়েক সেকেন্ড আমাদের দিকে অনুকম্পা ভরে তাকিয়ে ঘনাদা বললেন, না, প্লেন নয়, লাট্টু। এই লাট্টু শুনেই বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আমাদের মুখে আর কথাই সরল না। ঘনাদা এবার করুণা করে তার মন্তব্য পরিষ্কার করে বললেন, হ্যাঁ, লাট্টু, কিন্তু সে শুধু চেহারায়। তবে লিত্তি দিয়ে লোহার আল বাঁধা যে লাট্টু ছেলেবেলায় ঘুরিয়েছ, সে লাট্টু নয়। অনেকটা ছোটদের খেলার কলের লাট্টুর মতো, চ্যাপটা চাকতির মতো সেগুলো দেখতে। এই পর্যন্ত শুনেই আমরা তখন পরে কি আসছে বুঝে প্রস্তুত হয়ে বসে গেছি। আমাদের ওপর একবার চোখ বুলিয়ে ঘনাদা শুরু করলেন, 4 বছর আগে জানুয়ারি মাসে এক দুপুরবেলা ইংল্যান্ড থেকে আমেরিকা 30 জন যাত্রী নিয়ে যেতে যেতে একটা মাঝারি আকারের ড্যাকোটা বিমান আশ্চর্যভাবে যে নিখোঁজ হয়, এ খবর অনেকেরই হয়তো আর মনে নেই। এই দেশে না হোক, ইংল্যান্ডে ও আমেরিকায় এই নিয়ে তখন কিন্তু দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই উত্তেজনা কিন্তু বেশি দিন থাকেনি। প্লেনের মালিকেরা ও মার্কিন সামরিক বিভাগ একটা কৈফিয়ত দিয়ে সকলকে ঠান্ডা করে দিলেন। কৈফিয়তটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। উড়োজাহাজটির নিখোঁজ হওয়া সত্যি একটু অদ্ভুত ধরনের। ঝড় জল নেই, প্লেনের যন্ত্রপাতির কোনো গোলমাল হয়নি, তবুও একেবারে আমেরিকার কুলের কাছে এসে শূন্যে আকাশে সকলের চোখের সামনে যে উড়োজাহাজটি হাওয়ায় মিলিয়ে যায়, এটা সত্যি বিশ্বাস করা যায় না।
সকলে চোখের সামনে কথাটা একটু ঘুরিয়ে বলছি মাত্র, সত্যি সত্যি চর্মচোখে না দেখলেও অন্তত দুটো এরোড্রাম ও একটি বোমারু বিমানের র্যাডার স্ক্রিন তখনও সেই প্লেনটির সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। এই ঘটনাটার আধ মিনিট আগেও যাত্রীবাহী প্লেনটির সঠিক অবস্থান জানা গিয়েছে। ক্যানাডার পূর্ব দিকে সমুদ্রের একবারে ধারে নোভা স্কোশিয়া। সেই নোভা স্কোশিয়ার লিভারপুলে নয় হ্যালিফ্যাক্সে উড়োজাহাজের ঘাঁটিতেই যে প্লেনটি নামতে যাচ্ছে সে কথাও তখন অজানা নয়। কিন্তু তারপরই লিভারপুল ও হ্যালিফ্যাক্স দুই জায়গার এরোড্রামের র্যাডার স্ক্রিন হঠাৎ অদ্ভুতভাবে নীরব হয়ে গেছে। ইংল্যান্ড থেকে আমেরিকা যাওয়ার প্লেন যুক্তরাষ্ট্রে কোনো ঘাঁটিতে না নেমে নিরাপদ অবস্থাতে কানাডার মাটিতে কেন নামতে যাচ্ছিল সেটা একটা রহস্য মনে হতে পারে। যে কাহিনী বলতে যাচ্ছি ওই রহস্যটুকু গোড়ায় না থাকলে তার সূত্রপাত হতো না। ইংল্যান্ডের ক্রয়ডন এরোড্রাম থেকে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই রওনা হয়, কিন্তু কয়েক ঘন্টা পার হওয়ার পরেই প্লেনের বেতার যন্ত্রী একটি জরুরি আদেশ পায় ইংল্যান্ড থেকে। প্লেন যেন অবিলম্বে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়। আদেশের মর্ম না বুঝলেও প্লেনের পাইলটের তা পালন করা অবশ্য কর্তব্য। ইংল্যান্ডের দিকে আবার প্লেনের মুখ তাই ঘোরানো হয়, কিন্তু এই ব্যাপারে বিস্মিত বিরক্ত হওয়া যাদের পক্ষে স্বাভাবিক, সেই যাত্রীরা খানিক বাদেই বুঝতে পারে যে কিছু দূর গিয়েই প্লেন আবার আমেরিকার দিকেই ফিরছে। ব্যাপারটা তাদের কাছে দুর্বোধ হলেও ইংল্যান্ডের সামরিক ও পুলিশ বিভাগের কর্তাদের কাছে তখন আর নয়। সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, ক্রয়ডনের পুলিশ কর্তা মিস্টার ডোনাটের বাড়িতে সেই দিনই আমি অতিথি। মিস্টার ডোনাট এককালে নিউ গিনির পোর্ট মরেসবি বন্দরের কাজ করতেন। সেখানে গত যুদ্ধের আগে একটা জাপানি গুপ্তচরদের চক্রান্ত ধরে দেওয়ার ব্যাপারে আমি তাকে সাহায্য করেছিলাম। মিস্টার ডোনাট সেই ঋণের কথা ভোলেননি। যুদ্ধের পর ইংল্যান্ডে একরকম বেড়াতেই গেছি, কি করে জানি না আমার খোঁজ পেয়ে ডোনাট সাদরে তার বাড়িতে আমার নিমন্ত্রণ করে পাঠান। সাদর নিমন্ত্রণ করলেও অতিথি সম্মান রাখা সেদিন তার ভাগ্যে নেই। খাবার টেবিলে বসে সবে স্যুপের প্লেট শেষ করেছি এমন সময় পাশের ঘরে তার ফোন বেজে উঠল। মিস্টার ডোনাট বিরক্ত হয়েই খাবার ফেলে উঠে গেলেন, কিন্তু ফোন সেরে ফিরে যখন এলেন তখন তার মুখে আষাঢ়ে মেঘের মতো গম্ভীর অবস্থা। কি করে আপনার কাছে যে ক্ষমা চাইব বুঝতে পারছি না মিস্টার দাস, কিন্তু আপনাকে একলা ফেলে এখনই আমার না গেলে নয়। মিস্টার ডোনাট যে অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েছেন তা তার গলার স্বরই বোঝা গেল। তাকে আশ্বস্ত করে হেসে বললাম, আচ্ছা আচ্ছা, আপনি বিন্দুমাত্র কুণ্ঠিত হবেন না। পুলিশের চাকরির মজাই যে এই তাকে আমি জানি না মনে করেছেন। এখন ব্যাপারটা কি? খুন জখম নিশ্চয়ই। খুন জখম? মিস্টার ডোনাট একটু দুঃখের হাসি হেসে টুপিটা মাথায় দিয়ে বেরিয়ে যেতে যেতে বললেন, খুন জখম হলে ভালোই হতো, তাহলে অন্তত এই 1 সেকেন্ডের নোটিশে 3000 মাইল পাড়ি দিতে হতো না। আমার মাথাটি কথার শেষের এই ধাঁধায় গুলিয়ে দিয়ে মিস্টার ডোনাট বেরিয়ে গেলেন। খাওয়া তখন আর আমার রুচি নেই, তবু গৃহস্বামীর মান রাখতে যথাসাধ্য সেদিকে মন দিয়ে ব্যাপারটার অর্থ বোঝবার চেষ্টা করছি। কিন্তু খানিক বাদেই অবাক হয়ে দেখি মিস্টার ডোনাট আবার ফিরে এসেছেন। ঘরে ঢুকেই উত্তেজিতভাবে তিনি বললেন, আচ্ছা আচ্ছা মিস্টার দাস, সেনর গ্যালিকো সম্বন্ধে আপনি কিছু জানেন? হেসে বললাম, আমায় এমন সব জানতা মনে করেছেন কেন যে জানি না? দুনিয়া যে কোনো একটা নাম শুনলেই পরিচয় বলে দিতে পারবো। মিস্টার ডোনাট বেশ একটু অধৈর্যের সঙ্গেই বললেন, না 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 রসিকতার সময় নেই মিস্টার দাস। 2-1 মুহূর্তের দেরিতে হয়তো সমস্ত ইউরোপের সর্বনাশ হয়ে যেতে পারে। সেনর গ্যালিকো সম্বন্ধে যা জানেন বলুন তাড়াতাড়ি। মিস্টার ডোনাটের গলার স্বরে বুঝলাম সত্যি ব্যাপারটা গুরুতর। বললাম, সেনর গ্যালিকো সম্বন্ধে কি আপনি জানতে চান বুঝতে পারছি না। গ্যালিকো তার শত নামের একটি মাত্র, এটা নিশ্চয়ই জানেন।
দুনিয়ায় আজ পর্যন্ত অত বড় গুপ্তচর যে জন্মায়নি তাও নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। সেসব জানি কিন্তু গত যুদ্ধের শেষ দিকে প্লেন থেকে সাবমেরিনে ব্রাজিলে পালাতে গিয়ে সে যে সাবমেরিনে ডুবে মারা যায় বলে খবর উঠেছিল, তা সত্যি কি না? সে কথা তো আমার চেয়ে আপনাদেরই ভালো জানবার কথা। মিস্টার ডোনাল্ড এবার বেশ বিরক্ত হয়ে উঠলেন। কেন 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 মিছে কথা বাড়াচ্ছেন মিস্টার দাস? যদি কিছু জানেন তো তাড়াতাড়ি বলুন। মিস্টার ডোনাটের বিরক্তিতে হেসে ফেলে বললাম, আচ্ছা বেশ বলছি। সেনর গ্যালিকো সাবমেরিনে ডুবে মারা যায়নি। নিজের মৃত্যুর মিথ্যে খবর রটিয়ে সে এতদিন বেশ বহাল তবিয়তে আর্জেন্টাইনেই কাটিয়েছে বলেই আমি জানি। কিন্তু এত বড় জরুরি খবর যার কাছে জেনে নিচ্ছেন, ব্যাপারটা আসলে কি তার তা জানবার অধিকার নেই। খুব আছে, সব কথা যেতেই বলবো। আসুন আমার সাথে আসুন। অবাক হয়ে বললাম, সে কি, আমি যাব কোথায়? তা এখনো জানি না, কিন্তু আপনাকে আসতেই হবে। আমার সঙ্গে মিস্টার দাস, আপনাকে আসতেই হবে। সেনর গ্যালিকোর ছদ্মবেশ ভেদ করে তাকে চেনার মতো দ্বিতীয় লোক এখন আর আমাদের হাতের কাছে নেই। গাড়ি বাইরেই তৈরি ছিল। রাস্তার নিয়ম কানুন হেলায় লন্ডভন্ড করে দিয়ে বিদ্যুৎ বেগে সে গাড়ি মিনিট কয়েকের মধ্যেই দেখলাম ক্রয়ডন এরোড্রামে আমাদের পৌঁছে দিলে। সেখানে নেমে ব্রিটিশ সামরিক বিভাগে যে মহাশয় ব্যক্তিটিকে দেখা গেল, ব্যাপারটা অত্যন্ত গুরুতর না হলে তিনি সশরীরে সেখানে হাজির হতেন না। আমাকে দেখে মিস্টার ডোনাট কাছে ডেকে তিনি নিচু গলায় কি জেনে নিলেন, তারপর এগিয়ে এসে আমার করমর্দন করে বললেন, আপনি যে সাহায্য আমাদের করতে এসেছেন তার জন্য সমস্ত ইউরোপ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। হঠাৎ শিবুর কাশিতে ঘনাদার কথায় ছেদ পড়ল। শিবুর কাশির ধরনটা সত্যি বড় বেয়ারা। হাসি চাপতে গিয়ে কাশি বলে যদি কেউ তাকে সন্দেহ করে তাকে খুব দোষ দেওয়া যায় না। কাশি শুনেই ঘনাদার মুখের চেহারা যা হলো, তাতে মাঝ নদীতে ভরাডুবির হওয়ার ভয়ে আমরা সবাই শিবুর ওপর একেবারে মারমুখো হয়ে উঠলাম। থামবি তুই, চুপ একদম গল্পটি খারাপ করে দিচ্ছে। কাশ বাড়ার সময় পেলি না? গোর ধমকে উঠল। আহা, যত কাশি তোর এখনই, যা তো বাসক সিরাপ খেলেই তো হয়। শিশির মন্তব্য করলে রূঢ়ভাবে। কাশি পায় তো বাইরে গিয়ে বস। আমিও বকুনি দিতে ছাড়লাম না। বলা বাহুল্য, শিবুর কাশি তৎক্ষণাৎ থেমে গেল এবং ঘনাদা শান্ত হয়ে আবার শুরু করলেন। হেসে তখন বললাম, ইউরোপের কৃতজ্ঞতায় আমার কোনো লাভ নেই। গ্যালিকোর কাছে আমার একটা পুরনো দেনা আছে শোধ দেওয়ার। আমি সেই আশাতেই যাচ্ছি। কিছু দূরে যে বিরাট অদ্ভুত চেহারার প্লেনটি দাঁড়িয়েছিল সেদিকে এবার সবাই অগ্রসর হলাম। প্লেনের কাছে এসে দ্বিধা ভরে দাঁড়িয়ে পড়ে সামরিক বিভাগের সেই বড় কর্তা আমায় বললেন, একটা বিপদের কথা কিন্তু আপনাকে আগে বোধহয় জানিয়ে দেওয়া দরকার মিস্টার দাস। মিস্টার ডোনাট তার দেশের জন্য কর্তব্যের ডাকে যাচ্ছেন, কিন্তু আপনি এসেছেন স্বেচ্ছায় সাহায্য করতে। যে প্লেনে আপনাদের পাঠাচ্ছি, তার কথায় বাধা দিয়ে হেসে বললাম, হ্যাঁ দাঁড়ান, সেটা কয়েকদিন আগে টেমসের খাড়ির ওপরে যে জেট বিমান ফেটে গিয়ে মিস্টার জিওফ্রেডে হ্যাভিল্যান্ড প্রাণ হারান, তারই যমজ ভাই বলা যায়। আমি দেখেই তা চিনেছি, সুতরাং আপনার সংকুচিত হবার কিছু নেই। সামরিক বড়কর্তা নির্বাক বিস্ময়টুকু উপভোগ করেই প্লেনের ভেতরে গিয়ে উঠলাম। শব্দের চেয়ে যা আগে ছোটে সেই সুপারসনিক জেট বোম্বারের উল্কা বেগে আটলান্টিক সাগরের উপর দিয়ে উড়ে যেতে যেতে ডোনাটের কাছে সমস্ত ব্যাপারটা ভালো করে জেনে নিলাম। ব্যাপারটা সংক্ষেপে এই: কিছুদিন থেকেই ইংল্যান্ডের কর্তা ব্যক্তিরা সন্দেহ করছিল যে অত্যন্ত চতুর কোনো গুপ্তচরের কারসাজিতে সামরিক বিভাগের অত্যন্ত গোপন সব সংবাদ কিভাবে যেন অদৃশ্য ছিদ্রপথে বার হয়ে যাচ্ছে।
ঠিক আগের দিনই সে সন্দেহ যে মিথ্যা নয় তার নির্ভুল প্রমাণ পাওয়া যায়। দেশ রক্ষা বিভাগের একজন বড় কর্তা সুরক্ষিত সিন্দুক থেকে অত্যন্ত মূল্যবান এক তাড়া কাগজ আশ্চর্যভাবে উধাও হয়ে গেছে। ফাইলটা তার আগের দিনই সে সিন্দুকে রাখা হয়। এই ফাইলে এমন কিছু আছে শত্রুপক্ষ যা জানতে পারলে শুধু ইংল্যান্ড নয়, ইউরোপেরও সর্বনাশ হয়ে যাবে। খবরের কাগজে এসব কথা জানানো যায় না। পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাই গোপনে যা করবার সবই করেছে। ফাইল কিভাবে চুরি গেছে তারা এখনও বুঝতে পারেনি। কিন্তু ফাইলের সঙ্গে দেশ রক্ষা বিভাগের অফিস থেকে নগণ্য যে একজন চাকরও উধাও হয়ে গেছে তার খোঁজ করতে গিয়ে কেঁচো খুঁড়তে গোখরোট সন্ধান তারা পেয়েছে। চুরির অপরূপ কৌশল দেখে তাদের ধারণা হয়েছে যে বিশ্ববিখ্যাত গুপ্তচর সেনর গ্যালিকোরই কাজ এটা। কিন্তু সেনর গ্যালিকো 4 বছর আগেই মারা গেছে বলে সবাই জানে। তা সত্ত্বেও এই মূল্যবান কাগজপত্র যেসব পথে ইংল্যান্ড থেকে বেরিয়ে যেতে পারে তা সবগুলোর ওপর গোয়েন্দা বিভাগ করা নজর রেখেছে। যে প্লেনটি ক্রয়ডন থেকে আমেরিকায় রওনা হয় তা যাত্রীদের মধ্যে একজন গোয়েন্দাকে সেই জন্য রাখা হয়। প্লেনটি ছাড়বার সময় তার সমস্ত যাত্রীর পরিচয় অবশ্য ভালো করে খুঁটিয়ে দেখা হয়। তাদের কারোর পরিচয় কোনো খুঁত পাওয়া যায়নি। তা সত্ত্বেও প্লেনটি ছেড়ে যাওয়ার পরই গোয়েন্দা পুলিশ এমন একটি সূত্র পায় যাতে মনে হয় ওই প্লেনেই গুপ্তচর তার চুরির মাল নিয়ে পালিয়েছে। তৎক্ষণাৎ বেতার টেলিগ্রামে প্লেনটিকে তাই ফিরে আসবার আদেশ দেওয়া হয়। প্লেনটি ফিরে আসছিল, কিন্তু হঠাৎ মাঝপথে যে কি হয় কিছুই বোঝা যায় না। প্লেনটি ইংল্যান্ডের দিকে না এসে আবার ওপারের দিকে যাত্রা করে। আমেরিকা ও কানাডার পূর্ব উপকূলের সমস্ত এরোড্রাম ও সামরিক ঘাঁটিতেই তখন সতর্ক করে দেওয়া হয়েছে প্লেনটির অপেক্ষায় সতর্ক থাকবার জন্য। গুপ্তচর যদি সেনর গ্যালিকোই হয় তাহলে অবশ্য তার মতন ধরিবাজ না বার করতে পারে এমন ফন্দি নেই। বিরাট আমেরিকার পূর্ব উপকূলে যে কোনো জায়গায় নেমে সে সরে পড়তে পারে। তাই আমেরিকার যেখানে যত ঘাঁটি আছে তারা তো র্যাডার স্ক্রিনে আকাশের সমস্ত দিকের ওপর কড়া নজর রাখছে। আমাদের এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক বোম্বারও পেছনে ছুটছে তাকে ধরবার জন্য। যাত্রীবাহী প্লেনটি কয়েক ঘন্টার সুবিধে পেয়েছে সত্য, কিন্তু তার দৌড় ঘন্টায় বড়জোর 300 মাইল। আমাদের জেট বোম্বার যেভাবে দূরত্বকে গিলে খায় তাতে কয়েক ঘন্টার তফাৎ তার কাছে কিছু নয়। কথাটা যে কতখানি সত্য কয়েক ঘন্টার মধ্যেই তার প্রমাণ পাওয়া গেল। আমাদের র্যাডার অপারেটর হঠাৎ উত্তেজিত হয়ে জানালে তার র্যাডার স্ক্রিনে একটা উড়োজাহাজের সন্ধান সে পেয়েছে। আমরা যাকে শিকার করতে যাচ্ছি সেই যাত্রীবাহী প্লেনটি বলেই মনে হয়। আমাদের বোম্বারের বেগ 500 থেকে 600 মাইল বাড়িয়ে দেওয়া হলো। আমরা আমেরিকার উপকূলের কাছে এসে পড়েছি। আর খানিক বাদেই শুধু র্যাডার স্ক্রিনে নয়, প্লেনটিকে চোখেই বোধহয় দেখতে পাবো। মিস্টার ডোনাট ও আমি তখন র্যাডার যন্ত্রীর পাশে দাঁড়িয়ে তার স্ক্রিনের দিকে উদ্গ্রীব হয়ে চেয়ে আছি। মিস্টার ডোনাট বুঝি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে সামনের কাঁচের ভেতর দিয়ে বাইরের দিকে চেয়েছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, ওটা কি? ওটা আবার কি? ওটা কি গেল? চমকে মুখ তুলে সামনের দিকে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে একেবারে হতভম্ব হয়ে গেলাম। উইন্ডশিল্ডের কাঁচের ভেতর দিয়ে সামনের সমস্ত আকাশটাই দেখা যায়। সেই আকাশপটের এক প্রান্ত থেকে একটা অদ্ভুত আকারের জিনিস প্রায় বিদ্যুৎ গতিতে আমাদের সামনে দিয়ে দেখতে দেখতে পার হয়ে গেল। আমরা যা খালি চোখে দেখেছি, র্যাডার অপারেটরও তার পর্দায় তার আভাস তখন পেয়েছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করলে, এটা আবার কি ব্যাপার? বিরাট কোনো উল্কা নাকি? উল্কা যে হতেই পারে না তা তখন ভালোভাবেই বুঝেছি, কিন্তু সুপারসনিক জেট বোম্বারকে দ্রুতগতির পাল্লায় যা গরুর গাড়ির মতন পেছনে ফেলে যেতে পারে, সে আকাশ যান যে কি ও কাদের হতে পারে ভেবে কোনো হদিশ পেলাম না। যত অদ্ভুত ব্যাপারই হোক, আমরা যে উদ্দেশ্যে চলেছি তাছাড়া অন্য কিছুতেই আমাদের মন দেওয়া তখন উচিত নয়। কিন্তু হঠাৎ সেদিকেও আশ্চর্যভাবে বাধা পাবো কে জানত।
র্যাডার স্ক্রিন থেকে বুঝতে পারছিলাম আমাদের সামনে প্লেনটি আর বেশি দূরে নেই। বড় জোর 20-25 মিনিটের মধ্যেই তাকে আমরা ধরে ফেলব। কিন্তু হঠাৎ আমাদের স্তম্ভিত করে র্যাডার স্ক্রিনটা যেন ঝাপসা হয়ে গেল। যন্ত্রপাতির কোনো গোলযোগ মনে করে অপারেটর সব কিছু প্রাণপণে পরীক্ষা করে দেখলে কিন্তু সেখানেও কোনো ত্রুটি পাওয়া গেল না। কয়েক সেকেন্ড বাদে যেভাবে ঝাপসা হয়ে গেছিল সেইভাবে পর্দা আবার পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু চতুর্দিকে র্যাডার তরঙ্গ পাঠিয়ে খোঁজ করেও আমাদের প্লেনটির আর কোনো পাত্তা পাওয়া গেল না। হঠাৎ প্লেনটি যেন শূন্য আকাশে হাওয়ার মতোই মিলিয়ে গেছে। এই ব্যাপার নিয়ে কাগজে কিছুদিন শোরগোলের পরই সামরিক বিবৃতিতে সব ঠান্ডা হয়ে যায়, তা আগেই বলেছি। সামরিক বিবৃতিতে বলা হয় যে প্লেনটি সমুদ্রের ওপরই ভেঙে পড়ে ডুবে গেছে। র্যাডার স্ক্রিন ঝাপসা হয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই অস্বীকার করা হয়, কিন্তু আসল কথা যে তা নয় তা বলাই বাহুল্য। সাধারণে জানতে পারলে পাছে আতঙ্কগ্রস্ত হয়, সেই জন্য এই রকম একটা মিথ্যে খবর দেওয়া হয়েছিল। সাধারণ লোককে আশ্বস্ত করলেও দেশের ওপরওয়ালারা তখন রীতিমতন চিন্তিত হয়ে উঠেছেন। ইতিপূর্বে নানা দিকে, বিশেষ করে আমেরিকার বহু জায়গা থেকে রহস্যজনক ওই রকম আকাশযানের সংবাদ বহুবার পাওয়া গেছে। দর্শকের চোখের ভুল ও বাজে লোকের আজগুবি কল্পনা বলে উড়িয়ে দিয়েও সাধারণের গুজব বন্ধ করা যায়নি। এবার সামরিক কর্তারা নিজেরাও মনে মনে স্বীকার করতে বাধ্য হলেন যে সাধারণের গুজবের মধ্যে কিছু সত্য অবশ্যই আছে। বাইরে উচ্চবাচ্য না করলেও গোপনে গোপনে এই বিষয়ে ব্যাকুলভাবে তারা অনুসন্ধান চালাতে লাগলেন। সেই অনুসন্ধানের কোনো ফলই কিন্তু পাওয়া গেল না। ব্যাপারটা কোনো হদিশ না পেয়ে তারা ক্রমশ দিশেহারা হয়ে পড়েছিলেন। আজ পর্যন্ত দিশেহারা হই তাদের থাকতে হতো যদি নিউ ইয়র্কের বাজারে মিঙ্ক, সেবল আর মাইন প্রভৃতি বিরল পশুলোমের দাম হঠাৎ অসম্ভব চড়ে না যেত। যাত্রী প্লেনটির খোঁজ না পেয়ে আমরা তখন জেট বোম্বার্ডের আমেরিকাতেই নেমে নিউ ইয়র্কের এক হোটেলে আছি। দিন দুই বাদে বিলেতেই আবার আমাদের ফিরে যাওয়ার কথা। মিস্টার ডোনাট আমার সঙ্গে এক ঘরেই ছিলেন। সেদিন সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে তিনি কাগজটা ফেলে দিয়ে বললেন, এমন হুজুগের জাত দুনিয়ায় নেই। ইংরেজরা মনে মনে মার্কিনদের ওপর একটু চটা জেনে হেসে জিজ্ঞাসা করলাম, মার্কিনদের আবার নতুন কি হুজুগ দেখলেন? কাগজটা তুলে আমার হাতে দিয়ে ডোনাট বললেন, দেখুন না, দেখুন, এত বড় বড় কাণ্ড দুনিয়ায় চলছে, তার জায়গায় কোথায় ল্যাব্রাডরের পশুলোম দুষ্প্রাপ্য হয়েছে তাই নিয়ে কাগজে হইচই লাগিয়ে দিয়েছে। আবার এক এস্কিমো শিকারি কি আজগুবি গল্প বানিয়ে বলেছে, তাও আবার সবিস্তারে ছাপা হয়েছে। কাগজটা পড়ে দেখলাম ডোনাট ঠিকই বলেছে। সেবল, মিং প্রভৃতি যেসব পশুলোম পৃথিবীর সেরা ধনীদের অত্যন্ত আদরের জিনিস, সেসব মেরু প্রদেশ, বিশেষ করে ল্যাব্রাডরের উত্তর অঞ্চল থেকেই আমেরিকায় আসে। যারা ফাঁদ পেতে তুষার অঞ্চলের সব প্রাণী ধরে তাদের ট্র্যাপার বলে। এবছর ট্র্যাপাররা তাদের শিকারের জায়গায় একটি প্রাণীর ল্যাজও দেখতে পায়নি। নানুক নামে সেখানকার একজন বুড়ো ট্র্যাপার নাকি এস্কিমোদের কাছে এ বিষয়ে একটা আজগুবি গল্প শুনে এসেছে। গল্পটা এই যে, ল্যাব্রাডরের এককালে যে দেবতাদের ভয়ে কোনো সাদা মানুষ পা দিতে সাহস করতো না, তারা নাকি ফিরে এসেছে। পশু পাখিরা তাই ল্যাব্রাডর ছেড়ে পালাচ্ছে। এরপর মানুষকেও পালাতে হবে। এই গল্পের সঙ্গে পাশে আরেকটা খবর পড়ে আমি উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে বললাম, মিস্টার ডোনাট, তৈরি হয়ে নাও, এক্ষুনি আমাদের ল্যাব্রাডরে যেতে হবে। তুমি কি পাগল হলে নাকি? মিস্টার ডোনাট অবাক হয়ে বললেন, পরশু আমাদের বিলেতে যেতে হবে, এখন ল্যাব্রাডরে যাব কি? হ্যাঁ, ল্যাব্রাডরে আমাদের যেতে হবে। বোম্বার নিয়ে যাদের ফিরে যাওয়ার তারা যাক। সেনর গ্যালিকো আর যাত্রী প্লেনের রহস্য যদি ভেদ করতে চাও তো আমার সঙ্গে চলো। কিন্তু যাবো কিসে? ল্যাব্রাডর তো আর বোস্টন, শিকাগো নয় যে ট্রেনে চেপে বসলেই হলো। যাবো প্লেন ভাড়া করে, তুমি তৈরি হও।
প্লেন ভাড়া করে সেই দিনই ল্যাব্রাডরের ব্যাটল হারবারে গিয়ে নামলাম। সেখান থেকে বিশেষ ধরনের তৈরি কতকটা শালতির মতো লম্বা মোটর বোট ভাড়া করে হ্যামিল্টন নদী দিয়ে চললাম ডাইক লেকের দিকে। ডাইক হ্রদের পৌঁছাবার আগে লবস্টিক হ্রদের কাছেই বিরাট হ্যামিল্টন জলপ্রপাত। সেখানে পৌঁছে মোটর বোট ছেড়ে হাঁটা পথে রওনা হলাম একজন পথপ্রদর্শককে নিয়ে। সে পথপ্রদর্শক আর কেউ নয়, নিউ ইয়র্কের কাগজে যার গল্প বেরিয়েছে, সেই এস্কিমো ট্যাপার নানুক। ব্যাটল হারবারে নেমে ফার অর্থাৎ পশুলোমের ব্যবসাদারের কাছে নানুক খোঁজ করে জেনেছিল হ্যামিল্টন জলপ্রপাতের কাছে ট্যাপারদের প্রথম যে চটি আছে সেখানেই তাকে পাওয়া যাবে। ব্যবসা মন্দা হওয়ার দরুন সে আজকাল সেই চটিতেই ফরমাইশ খেটে দিন কাটায়। আমরা ডাইক লেকের উত্তরে যেতে চাই শুনে প্রথমে নানুক আমাদের পথ দেখাতে রাজি হয়নি। ভালো রকম বকশিসের লোভ দেখিয়ে শেষ পর্যন্ত তাকে রাজি করায়। রাজি হয়েও তার বিস্ময় কিন্তু সে চেপে রাখতে পারেনি। ডাইক লেকের উত্তরে কোনো জানোয়ার পর্যন্ত আজকাল পাওয়া যায় না, সেখানে কি সুখে আমরা যেতে চাই? তার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলাম, হঠাৎ এই অঞ্চলে অমন দুর্দশা হওয়ার কারণ কি? নানুক এমনিতেই কম কথা বলে, প্রশ্নের উত্তরে তাই অত্যন্ত গম্ভীর হয়ে বলেছিল, গেলেই জানতে পারা যাবে। জানতে সত্যি শেষ পর্যন্ত পারা গেল, কিন্তু যা জানলাম তা সত্য না স্বপ্ন এখনো মাঝে মাঝে সন্দেহ হয়। 5 দিন হাঁটা পথে চলবার পর আমরা সেদিন এ অঞ্চলের শেষ একটি চটিতে রাতের মতন আশ্রয় নিয়েছি। চটিটি অবশ্য পরিত্যক্ত। পশুলোম দুষ্প্রাপ্য হওয়ার সঙ্গে সঙ্গে চটি যারা চালায় তারা নিরুপায় হয়ে চলে গিয়েছে। শুধু জংলা গাছের তৈরি তাদের আস্থানাটা আছে পড়ে। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাব এমন সময় নানুক এসে খবর দিলে, জঙ্গলের পথে কি একজন লোক আমাদের এই চটির দিকে আসছে? পশু পাখি পর্যন্ত সেখানে নেই। সেই শ্মশান রাজ্যে কে লোক এদিকে আসতে পারে? মিস্টার ডোনাট তো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই অন্ধকারে লোক আসছে তুমি দেখলে কি করে? দেখিনি, শুনতে পাচ্ছি। নানুক সংক্ষেপে জানালে। কান পেতে আমরা কিন্তু কিছুই শুনতে পেলাম না। মিস্টার ডোনাট বিরক্ত হয়ে নানুককে বকুনি দিতে যাচ্ছিলেন। তাকে বাধা দিয়ে বুঝিয়ে দিলাম যে আমাদের কাছে যেরকম ছাপানো বই, নানুকের কাছে তেমনই জঙ্গল। সেখানে সামান্য ঝরাপাতা দেখে বা অস্ফুষ্ট কোনো শব্দ শুনে যা বুঝতে পারে, আমাদের পক্ষে তা অসাধ্য। নানুকের কথা যে সত্যি খানিক বাদেই তার প্রমাণ পাওয়া গেল। বাইরের পদশব্দ এবার আমরাও শুনতে পেলাম। কিন্তু কে এই লোক? বন্ধু না শত্রু? এই অঞ্চলে অ্যালগনকুইন জাতের রেড ইন্ডিয়ানরা শ্বেতাঙ্গদের অত্যাচারে আজকাল কখনো কখনো অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং সুবিধে পেলে নির্জন জায়গায় তারা যে খুন জখম করতে দ্বিধা করে না, তার যথেষ্ট নজিরও আছে। পিস্তলটা বার করে তাই কোলের উপর রাখলাম, কিন্তু পিস্তলের কোনো প্রয়োজন হলো না। ক্লান্ত পদে প্রায় টলতে টলতে যে লোকটি কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তাকে দেখে মিস্টার ডোনাট ও আমি দুজনেই অবাক। মিস্টার ডোনাট উঠেই তাকে ধরে ফেলে বললেন, আরে কর্নেল মিচেল, আপনি এখানে কোথা থেকে? কর্নেল মিচেল। আমিও উঠে দাঁড়িয়ে লোকটাকে ধরেছিলাম। তাকে আমাদের বিছানার উপর বসিয়ে দিয়ে মিস্টার ডোনাটের দিকে অবাক হয়ে ফিরে জিজ্ঞাসা করলাম, কর্নেল মিচেল কাকে বলছেন? বাহ, এই তো আমাদের সামরিক বিভাগের গোয়েন্দা কর্নেল মিচেল। যাত্রী প্লেনে ইনি তো পাহারা দেওয়ার জন্য ছিলেন। তাই নাকি? একটু হেসে বললাম, আমি কিন্তু এর আরেকটা নামও জানি। আরেকটা নাম? মিস্টার ডোনাট অবাক। হ্যাঁ, সে নাম হলো সেনর গ্যালিকো। না, আপনাকে ফাঁকি দেওয়া অসম্ভব মিস্টার দাস, অসম্ভব।
ক্লান্তভাবে একটু হেসে গ্যালিকো তার জামার ভেতরে পকেট থেকে একটি কাগজের প্যাকেট বার করে আমার হাতে দিয়ে বললে, যার জন্য এত দূর ধাওয়া করেছেন, এই নিন সেই ফাইল। এতে আর আমার দরকার নেই। গুপ্তচরগিরি আমার শেষ। কঠিন স্বরে বললাম, তোমাকে আমি চিনি গ্যালিকো। তুমি কি ভেবেছো সামান্য একটু অভিনয় করে আমায় ফাঁকি দেবে? এ ফাইল যে তুমি নকল করে রাখোনি তার প্রমাণ কি? প্রমাণ? গ্যালিকো একটু হাসলে। হ্যাঁ, বিপদ যতই থাক, এখনো আমার সঙ্গে গেলে বোধ হয় তার প্রমাণ দিতে পারবো। তখন আশা করি বুঝবেন যে পরস্পরের তুচ্ছ কটা অ্যাটমিক অস্ত্রের গোপন কৌশল জানবার জন্য আর জাতিতে জাতিতে আমাদের কাড়াকাড়ি মারামারির কোনো দরকার নেই। এখন শুধু আমায় একটু বিশ্রাম করতে দিন। কাল সকালে আমি আপনাদের প্রমাণ নিশ্চয়ই দিয়ে দেব। সত্যি পরের দিন একটু সুস্থ হয়ে গ্যালিকো নানুক বাদে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে ডাউক হ্রদের উত্তর দিকেই রওনা হলো। সেদিকে যতই এগিয়ে যায় ততই অবাক হতে হয়। ল্যাব্রাডর অত্যন্ত ঠান্ডা, মেরু প্রবাহ ঘেঁষা দেশ হলেও বন্ধা তুষার প্রান্তর নয়। ভূর্য আর দেবদারু প্রভৃতি জাতের গাছ ও নানা লতা গুল্ম জাতীয় উদ্ভিদ এখানকার অধিকাংশ পাহাড়ি উপত্যকায় ছেয়ে আছে। কিন্তু এদিকে এই সমস্ত গাছপালা কি এক অভিশাপে যেন বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। জন্তু জানোয়ার অনেক আগে থেকেই বিরল হয়ে আসছিল। এদিকে অগ্রসর হওয়ার পর একটা পাখির ডাকও সারাদিনে শোনা গেল না। দুদিন এইভাবে এগিয়ে আমরা যে অনুচ্ছ পাহাড়ের ধারে গিয়ে পৌঁছালাম, তার মাথায় ডিঙিয়ে গেলেই পশ্চিমের ডাউক হ্রদ ও তার চারিদিকে সেই উপত্যকা পাওয়া যাবে। সেদিন সন্ধ্যা হয়ে গেছিল বলে এপারে রাতটা কাটিয়ে পরের দিন সকালে পাহাড়ের মাথা ডিঙিয়ে গিয়ে যা দেখলাম তাতে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। ডাউক হ্রদের চারিধারটা যেন একটা বিরাট ভাগার, তবে গরু মহিষের নয়, এরোপ্লেনের। এত ভাঙা এরোপ্লেন এখানে কি করে জড়ো হলো? গ্যালিকোয় আমাদের মনের কথা অনুমান করে এবার সে ভয়ঙ্কর রহস্য আমাদের বুঝিয়ে দিলে। বললে, একরকম চোখের উপর ঘটেছে বলে আমাদের প্লেনের অন্তর্ধানের ব্যাপারটাতেই তোমাদের টনক নড়েছে। কিন্তু তার আগে গত 3 বছর ধরে যেসব এরোপ্লেন নিখোঁজ হয়েছে, কোনো দুর্ঘটনাই তার কারণ হবে বলে লোকে অনুমান করে, কিন্তু অধিকাংশই তার দুর্ঘটনা নয়। কিন্তু এখানে এসব প্লেন এলো কি করে? অবাক হয়ে ডোনাট জিজ্ঞাসা করলেন। যেমন করে আমাদের প্লেন এসে পড়েছিল, বলে গ্যালিকো সমস্ত বিবরণী এবার দিলে। আসল কর্নেল মিচেলকে তার ঘরে বন্দি করে কর্নেল মিচেল সেজে আমি গোপনীয় কাগজ নিয়ে প্লেনে উঠে আসি। ক্রয়ডন থেকে যখন প্লেন ফেরবার হুকুম আসে, তখন বিপদ বুঝে বোম্বারের কন্ট্রোল রুমে গিয়ে কথা বলতে বলতে কৌশলে রেডিও অপারেটরকে বিষাক্ত ছুঁচ ফুটিয়ে অজ্ঞান করে ফেলি। পাইলট আর অপারেটর ছাড়া সে কামরায় কেউ থাকে না। পাইলট তার নিজের কাজেই তন্ময়। ব্যাপারটাকে স্বাভাবিক অসুস্থতা বলে সে মনে করে, যেন নেহাত বাধ্য হয়ে আমি তখন অপারেটরের কাজ হাতে নিই এবং খানিক বাদেই পাইলটকে খবর জানায় যে ক্রয়ডন থেকে ভুল করে প্রথম হুকুম পাঠানো হয়েছিল। এখন ভুল সংশোধন করে তারা আমাদের আবার আমেরিকায় যেতে বলেছে। পাইলট সরল বিশ্বাসে তাই করে। আমেরিকার কাছে প্রায় যখন পৌঁছে গেছি, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। হঠাৎ র্যাডার যন্ত্র বিকল হয়ে যায়, সে সঙ্গে এরোপ্লেনের ইঞ্জিনও। কিন্তু পড়ে না গিয়ে কোনো এক অদৃশ্য শক্তির টানে আমাদের প্লেন অসম্ভব বেগে আরো উঁচুতে উঠে যায়। ওই অসম্ভব বেগ আর আকাশের উপস্তরের হাওয়ার অভাব ও ঠান্ডায় সবাই প্রায় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে, তখন দেখি এই এরোপ্লেনের ভাগাড়ে পড়ে আছি। কিন্তু আর সব যাত্রীরা কোথায়? জানি না, হয়তো কোথাও চালান হয়ে গেছে। নিজে যে কিভাবে তাদের নজর এড়িয়ে বেঁচে গেছি তাও বলতে পারি না।
তবে বেঁচে গেছি বলা ভুল, কারণ তারা... গ্যালিকোর অবান্তর কথায় বাধা দিয়ে বললাম, তারা বলছো কাদের? আর এখানে এসব প্লেন এনে ফেলার মানেই বা কি? তারা কারা জানি না, চোখে অন্তত তাদের দেখিনি, দেখা যায় না বললেই হয়। কিন্তু এখানে এইসব প্লেন এনে ফেলার মানে তো অতি সহজ। হ্যাঁ, কি মানে, কি মানে? ডোনাট অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। গ্যালিকো অত্যন্ত দুঃখের হাসি হেসে বললে, কোনো অজানা জঙ্গলের দেশে আমাদের কোনো বৈজ্ঞানিক অভিযান পাঠালে প্রথম কি করা হয়? ভালো করে জায়গাটাকে দেখে নেওয়া হয়, তার চারিধারে পরিষ্কার করে যতদূর সম্ভব ওষুধ ছড়িয়ে বিষাক্ত পোকামাকড় জন্তু জানোয়ার মারবার ব্যবস্থা করা হয়। ল্যাবরেটরি এই অঞ্চলে যে গাছপালা পশু পাখি আর নেই, তার কারণ এদের এমন কোনো ওষুধ বা রশ্মি আছে যা আমাদের বিজ্ঞানের কল্পনার অতীত। নিজেদের থাকবার জায়গা নিরাপদ করে আমাদের বৈজ্ঞানিকরা তারপর কি করে? জঙ্গল থেকে যা কিছু দরকারি মনে হয়, জ্যান্ত বা মরা, সংগ্রহ করে আনে পরীক্ষা করবার জন্য। এরাও তাই করছে। এদের কাছে পৃথিবী একটা অজানা জঙ্গল মাত্র। কিন্তু তারা কিরকম জীব এবং কোথা থেকে এসেছে তার কিছু আভাস পেয়েছো? না, তা কিছুই পাইনি। তবে যাতে এসেছে তার একটা বোধ হয় এখনো দেখাতে পারি। বলে গ্যালিকো এবার হ্রদের কাছে আমাদের নিয়ে গেল। সবিষয় দেখলাম। সেখানে ডাউক হ্রদের জলের ওপরে যে জিনিসটা ভাসছে তাতে একমাত্র ছেলেদের খেলবার চাকতির লাট্টুর সঙ্গে তুলনা করা যায়। আকারে কিন্তু তার ছোটোখাটো একটা জাহাজের মতো বিরাট। গ্যালিকো সেটা দেখিয়ে বললে, আমার ধারণা গত বছর ধরেই এরা এখানে আসছে, এসে কদিন তাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা মাল মশলা সংগ্রহ করে নিয়ে আবার চলে যায়। এবার যাবার সময় কেন যেটি ফেলে গেছে তা বলতে পারি না। হ্রদের ধারেই অনেক বড় বড় গাছ কাটা পড়েছিল। গ্যালিকোর কথা শেষ হবার আগেই আমি তার একটা হ্রদের জলে ভাসিয়ে তার উপর ঘোড়ার মতো করে চেপে বসলাম। ওটা কি করছো? ওটা কি করছো? ডোনাট অবাক হয়ে চেঁচিয়ে উঠল, যা করছি তোমরাও তাই করো। ও যন্ত্রযানের ভেতরে কি আছে দেখতে হবে। এক মুহূর্ত দ্বিধা করলেও গ্যালিকো ও ডোনাট তারপরেই আমার মতন দুটি কাঠের গুঁড়ি নিয়ে ভেসে পড়ল। সেইভাবে হাত দিয়ে জল কেটে সে বিরাট যন্ত্রযানটার কাছে গিয়ে অনেক কষ্টে পট হোলের মতো একটা বড় ফোঁকর খুঁজে পেয়ে কোনো রকমে ভেতরে ঢুকলাম। ভেতরে তো ঢুকলাম, কিন্তু এই যন্ত্রযানের রহস্য তো কিছুই বোঝা যায় না। চারিধারে শুধু উজ্জ্বল রূপলি একরকম ধাতুর দেওয়াল দেওয়া করিডোর এদিক ওদিক চলে যায়। এই যন্ত্রযান যাদের, তারা থাকে কোথায়, খায় কি, যন্ত্রযান চালায় বা কি করে না হোক কোথা থেকে চালায় খানিক বাদে বুঝতে পারলাম। মনে হলো যন্ত্রযানে ঠিক মাঝামাঝি আগাগোড়া ঝাপসা কাঁচে ঢাকা একটা ঘর, আর তার মাঝখানে একটা প্রকাণ্ড নিচু টেবিলের ওপর অসংখ্য নানা রঙের বোতাম যেন আটা আছে। আমি সে বোতামগুলো এলো পাথারি টিপতে শুরু করতে ডোনাট হা হা করে উঠল, ও কি করছে কি? হ্যাঁ, কিসে কি হয়? এটা হয়তো চলতে শুরু করবে। উত্তেজিত হয়ে বললাম, আমি তো তাই চাই। এই যন্ত্রযান যদি সভ্য জগতে নিয়ে গিয়ে ভেঙেও পড়ে মরি, তবু এর একটা ভাঙার টুকরো থেকে আমাদের বৈজ্ঞানিকরা হয়তো তাদের অজানা বিদ্যা শিখতে পারবে। কথা বলতে বলতে বোতাম টিপে যাচ্ছিলাম। হঠাৎ ঘরের ঝাপসা কাজ পরিষ্কার হয়ে গিয়ে ডাউক লেগে চারিধারের ঘরের দেওয়াল স্পষ্ট হয়ে উঠল। তারপর যেন বিদ্যুৎ গতিতে সে হ্রদ নিচে কোথায় তলিয়ে গেল। আমরা আকাশে উঠেছি, উল্কা বেগে আকাশে ছুটে যাচ্ছি, কিন্তু কোন দিকে? নিচে যেন সাদা তুষার প্রান্তর দেখা যাচ্ছে, তবে কি উত্তর মেরুর দিকেই চলেছি? যেমন খুশি আবার আর কটা বোতাম টিপলাম। হঠাৎ গোত্তা খেয়ে যন্ত্রযান ঘুরে চলল। ওই তো সেন্ট লরেন্স উপসাগর, নিচে যেন ম্যাপের মতন আঁকা রয়েছে। ওই তো নিউ ফাউন্ডল্যান্ড। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে চলেছি, কিন্তু সমুদ্র যেন হু হু করে আমাদের দিকে ছুটে আসছে।
আমরা নিচে পড়ে যাচ্ছি নাকি। আর কয়েকটা বোতাম টিপলাম, হঠাৎ আবার পাক খেয়ে আমাদের যন্ত্রযান উঠে যাচ্ছে। এবার শুধু আকাশ আর নিচে মেঘের ফাঁকে আটলান্টিক সমুদ্র। খানিকক্ষণ এভাবে চললেই বোতামগুলোর রহস্য কিছু হয়তো বুঝতে পারবো। তখন নিউ ইয়র্ক বা তার আশেপাশে কোনো শহরের কাছে বা কোনো হ্রদ বা উপসাগরে যন্ত্রযান নামানো শক্ত হবে না। উত্তেজনায় আমার সমস্ত শরীর তখন কাঁপছে। খুঁড়তে খুঁড়তে গোখরো নয়, একেবারে অজগরই আমি ধরবো। কোথায় গুপ্তচরের সন্ধান, আর কোথায় দুনিয়ায় কেউ যা কখনো ভাবেনি সেই অন্য গ্রহের যন্ত্রযান দখল করে নিয়ে আসা। অ্যাটমিক বোমার যুগেও যারা পেছনে ফেলে গেছে তাদের বৈজ্ঞানিক বিদ্যার সন্ধান পাওয়া বিশাল ব্যাপার। হঠাৎ গ্যালিকো চিৎকার করে উঠল, এই এই, এ, এ, ও, 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 ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখলাম ও বুঝলাম, আমার সব আশায় ছাই পড়তে চলেছে। আকাশে হঠাৎ কোথা থেকে আমাদের মতন আরো 3টি চাকতি লাট্টু এসে উদয় হয়েছে। বুঝলাম যন্ত্রযানের আসল মালিকেরা ফিরে এসেছে। ফিরে এসে তাদের যন্ত্রযান দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের খোঁজে বেরিয়ে এতক্ষণ সন্ধান পেয়েছে। এরা ওস্তাদ, আর আমি চালাবার বিদ্যা কিছুই জানি না। এরা আমায় ধ্বংস করে ফেলবে। তবু উন্মত্তের মতন বোতাম টিপতে চললাম। আকাশে যেন 4টে উল্কার পাগলামি খেলা শুরু হয়ে গেল। এই আমি উঠি, তারা নামে। এই তারা আমাদের একবারে গা ঘেঁষে চলে যায়, কখনো আমরা তার গা ঘেঁষে চলে যাই। হঠাৎ কিভাবে জানি না তাদের অনেক দূরে পিছিয়ে ফেলে আমাদের যন্ত্রযান ছুটতে বেরিয়ে গেল। আমি বোতাম টেপা ছেড়ে দিয়েছি। তারা কিছুতেই আর দৌড়ের পাল্লায় পারছে না। আমাদের যন্ত্রযান আটলান্টিকের উপর দিয়ে আমেরিকার দিকেই চলেছে। ভেঙে পড়তে হয়তো সেখানে গিয়ে পড়ব, কিন্তু তার হলো না। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে বুঝতে পারলাম আমাদের যন্ত্রযান থেমে গেছে। থেমে দুরন্ত বেগে নিচের সমুদ্রে পড়ছে। কোনো অদৃশ্য শক্তিতে তারা আমাদের কল বিগড়ে দিয়েছে। সমুদ্রে পড়ার আগে পর্যন্ত মনে আছে, তারপর যখন জ্ঞান হলো তখন জেলেদের একটা ট্রলারে শুয়ে আছে। ডোনাট আর গ্যালিকো তখন হয়তো যন্ত্রযানের সঙ্গে আটলান্টিকের অতলে তলিয়ে গেছে। ঘনাদা একটা প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। শিবুর কাশি আবার শুরু হতেই গোরটাকে ধমক দিয়ে শাসিয়ে বললে, আচ্ছা, আপনি হঠাৎ ডাউক হ্রদের দিকে যাওয়ার হদিশ পেলেন কোথায়? ঘনাদা একটু হেসে বললেন, ডোনাটও এ কথা জিজ্ঞেস করেছিল। হদিশ পেয়েছিলাম যে উড়ন্ত চাকতি নিয়ে আমেরিকায় এখনও হুলুস তুলুস চলছে। তার সমস্ত গুজব ভালো করে বিশ্লেষণ করেই তারপরে আমি সেখানে গেছিলাম। এইসব সমস্ত গুজব থেকেই মনে হয়েছে এইসব লাট্টু আকারের অদ্ভুত জিনিসগুলি আমেরিকার উত্তর পূর্ব কোনো দিক থেকে সাধারণত প্রথম দেখা দিয়েছে। এর সঙ্গে ল্যাব্রাডরের পশুলোমের ব্যবসায় মন্দা পড়ার খবর যোগ দিয়েই আমার মনে হয় পশুলোম যেখান থেকে বেশি পাওয়া যায় সেই ডাউক হ্রদের কাছেই সূত্র পাওয়া যেতে পারে। শিবুর কাশি এবার আর ধমক দিয়েও থামানো গেল না। ঘনাদা বিষদৃষ্টিতে তার দিকে চেয়ে মনের ভুলে বোধহয় শিশিরের গোটা সিগারেটের টিনটায় হাতে নিয়ে উঠে গেলেন। এখানেই সমাপ্ত প্রেমানন্দ মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প লাট্টু। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।